Hello everyone, welcome back to this channel. I hope you all are doing well and practicing English every single day. So আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কয়েকটা সেন্টেন্স স্ট্রাকচার। So watch the video till the end. Now let's get started. তো আমরা আমাদের ডেইলি লাইফে এই টাইপের বাক্যগুলোকে ব্যবহার করে থাকি। যেমন গ্রামে জলের অভাব আছে, হাসপাতালে নার্সের অভাব দেখা দিল, আমরা খাবারের অভাবে ভুগছি, কোম্পানিতে দক্ষ কর্মীর অভাব। তো এই প্রতিটা বাক্যে যে জিনিসটা কমন রয়েছে সেটা আপনারা বুঝতেই পারছেন। তো সেটা হলো কোনো কিছুর অভাব আছে। প্রতিটা সেন্টেন্সে দেখুন কোনো কিছুর অভাব আছে, এই কথাটা কমন। তো আমরা যখন সেন্টেন্সে কোনো কিছুর অভাব আছে এই কথাটা বলবো ইংলিশে, তখন আমাদের সেন্টেন্সে বলতে হবে শর্টেজ অফ। শর্টেজ অফ। তো এই টাইপের বাক্যগুলো বলতে হলে কমপ্লিট সেন্টেন্স স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস ভার্ব প্লাস শর্টেজ অফ প্লাস নাউন। তো এটা হলো সেন্টেন্স স্ট্রাকচার। এবার এই স্ট্রাকচারটার মাধ্যমে দেখা যাক যে এই বাক্যগুলোকে কিভাবে আমরা খুব সহজে ইংলিশে বলতে পারি। তো প্রথম বাক্যটা রয়েছে গ্রামে জলের অভাব আছে। গ্রামে জলের অভাব আছে। তো এই বাক্যটা ইংলিশে হবে There is a shortage of water in the village. There is a shortage of water in the village. পরের এক্সাম্পল, হাসপাতালে নার্সের অভাব দেখা দিয়েছিল। The hospital faced a shortage of nurses. The hospital faced a shortage of nurses. আমরা খাবারের অভাবে ভুগছি। We are suffering from shortage of food. We are suffering from a shortage of food. One more example, কোম্পানিতে দক্ষ কর্মীর অভাব। The company has a shortage of skilled workers. The company has a shortage of skilled workers. তো ফ্রেন্ডস, তাহলে আপনারা বুঝতে পারলেন যে কিভাবে এই টাইপের বাক্যগুলোকে ইংলিশে বলতে হবে, রাইট? তো এবার দেখা যাক পরের সেন্টেন্স স্ট্রাকচার। তো প্রথমে আমরা দেখব কয়েকটা বাক্য। বাক্যগুলো হলো তার উত্তর একদম ঠিক, তার অভিনয় নিখুঁত ছিল, তোমার মেকআপ একদম নিখুঁত হয়েছে, ব্যাখ্যাটি ছিল একদম সঠিক। তো এখানে এই চারটি বাক্য আপনারা দেখুন, এই চারটি বাক্যতে যে জিনিসটা কমন রয়েছে সেটা হলো এরকম বোঝাচ্ছে যে কোনো কিছু একদম ঠিক বা নিখুঁত, বা আমরা বলতে পারি যথাযথ। ওকে, তো সেন্টেন্সে যখন আমরা এরকম বোঝাবো যে কোনো কিছু একদমই ঠিক বা একদম নিখুঁত, এরকম যদি বোঝাই তখন আমাদের সেন্টেন্সে বলতে হবে অন পয়েন্ট। অন পয়েন্ট অর্থাৎ কোনো কিছু একদম সঠিক, নিখুঁত, বা আমরা বলতে পারি যথাযথ। তো এই টাইপের বাক্যগুলো বলতে হলে কমপ্লিট সেন্টেন্স স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস অন পয়েন্ট। সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস অন পয়েন্ট। তো এটা হলো সেন্টেন্স স্ট্রাকচার। তো এবার দেখা যাক যে এই বাক্যগুলোকে কিভাবে এই স্ট্রাকচারটার সাহায্যে আমরা খুব সহজে বলতে পারি। তো ফার্স্ট এক্সাম্পল হলো তার উত্তর একদম ঠিক। তো এই বাক্যটা ইংলিশে হবে Her answer is on point. Her answer is on point. তার অভিনয় নিখুঁত ছিল। His acting was on point. His acting was on point. তোমার মেকআপ একদম নিখুঁত। Your makeup is on point. Your makeup is on point. পরের এক্সাম্পল, ব্যাখ্যাটি ছিল একদম সঠিক। The explanation was on point. The explanation was on point. So আশা করছি আপনারা বুঝতে পারলেন যে এই টাইপের বাক্যগুলোকে ইংলিশে আপনারা কিভাবে বলবেন, রাইট? তো এবার আমরা দেখব পরের সেন্টেন্স স্ট্রাকচার। তো অনেক সময় আবার এই টাইপের বাক্যগুলোও আমরা আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকি। যেমন মনে হচ্ছে পালানোর কোনো উপায় নেই। মনে হচ্ছে তার সাথে যোগাযোগ করার কোনো উপায় নেই। এই পরিস্থিতি থেকে বের হওয়ার কোনো উপায় নেই। অতীত পরিবর্তন করার কোনো উপায় নেই। সো এই টাইপের বাক্যগুলো কিন্তু আমরা প্রতিনিয়ত ব্যবহার করে থাকি। তো এই প্রতিটা বাক্যে কমন জিনিসটা আপনারা বুঝতেই পারছেন, সেটা হলো উপায় নেই। উপায় নেই এই কথাটা হচ্ছে কমন রয়েছে। তো যখন আমরা এই ধরনের বাক্যগুলোকে বলবো তখন আমাদের সেন্টেন্সে ব্যবহার করতে হবে
দেয়ার সিমস টু বি নো ওয়ে, দেয়ার সিমস টু বি নো ওয়ে। তো এই টাইপের বাক্যগুলোকে বলতে হলে কমপ্লিট সেন্টেন্স স্ট্রাকচার হবে দেয়ার সিমস টু বি প্লাস নো ওয়ে প্লাস টু অথবা ফর প্লাস ভার্ব অর সিচুয়েশন। ওকে, তো এটা হলো সেন্টেন্স স্ট্রাকচার। তো যখন আমরা সেন্টেন্স এরকম বোঝাবো যে মনে হচ্ছে কোনো কিছুর উপায় বা সমাধান নেই, তখন আমাদের সেন্টেন্সে ব্যবহার করতে হবে দেয়ার সিমস টু বি প্লাস নো ওয়ে। ওকে, তো এবার দেখা যাক যে এই বাক্যগুলোকে তাহলে ইংলিশে কিভাবে বলা যেতে পারে। তো প্রথম বাক্যটা রয়েছে মনে হচ্ছে পালানোর কোনো উপায় নেই। তো এই বাক্যটা ইংলিশে হবে দেয়ার সিমস টু বি নো ওয়ে টু এস্কেপ, দেয়ার সিমস টু বি নো ওয়ে টু এস্কেপ। মনে হচ্ছে তার সাথে যোগাযোগ করার কোনো উপায় নেই। দেয়ার সিমস টু বি নো ওয়ে টু কন্ট্যাক্ট হিম, দেয়ার সিমস টু বি নো ওয়ে টু কন্ট্যাক্ট হিম, অর্থাৎ মনে হচ্ছে তার সাথে যোগাযোগ করার কোনো উপায় নেই। পরের এক্সাম্পল, এই পরিস্থিতি থেকে বের হওয়ার কোনো উপায় নেই। দেয়ার সিমস টু বি নো ওয়ে আউট অফ দ্য সিচুয়েশন, দেয়ার সিমস টু বি নো ওয়ে আউট অফ দ্য সিচুয়েশন। পরের এক্সাম্পল, অতীত পরিবর্তন করার কোনো উপায় নেই। দেয়ার সিমস টু বি নো ওয়ে টু চেঞ্জ দ্য পাস্ট, দেয়ার সিমস টু বি নো ওয়ে টু চেঞ্জ দ্য পাস্ট, অর্থাৎ অতীত পরিবর্তন করার কোনো উপায় নেই। ওকে, তো আশা করছি আপনারা এই স্ট্রাকচারটা বুঝতে পারলেন। তো এবার এই স্ট্রাকচারটার ব্যবহার করে একটা বাক্যের ইংরেজি আপনারা বলবেন। বাক্যটা হলো মনে হচ্ছে এই সমস্যার সমাধানের কোনো উপায় নেই, মনে হচ্ছে এই সমস্যার সমাধানের কোনো উপায় নেই। তো এই বাক্যটা আপনারা ইংলিশে কিভাবে বলবেন কমেন্টে লিখে জানান। ওকে, তো এটা ছিল 3 নম্বর সেন্টেন্স স্ট্রাকচার। এবার দেখা যাক পরের সেন্টেন্স স্ট্রাকচার। অনেক সময় আবার আমরা এই টাইপের বাক্যগুলো বলে থাকি, যেমন প্রত্যেক আনন্দে আমি আমার পরিবারকে মনে করি, আমার জীবনের প্রতিটি আনন্দে সে আমার সাথে ছিল, আমার জীবনের প্রতিটি আনন্দে সে আমার সাথে ছিল। প্রতিটি আনন্দ আমি আমার প্রিয়জনদের সাথে ভাগ করে নিতে চাই, প্রতিটি আনন্দে আমি আমার বাবা মাকে মনে করি। তো এই প্রতিটা বাক্যে কমন জিনিসটা হলো প্রত্যেক আনন্দে বা প্রতিটি খুশির বা আনন্দের মুহূর্তে। তো যখন আমরা এই কথাটা সেন্টেন্সে বলবো তখন আমাদের ইংলিশে যে ফ্রেজটার ব্যবহার করতে হবে সেটা হলো ইন এভরি জয়, ইন এভরি জয়, অর্থাৎ প্রত্যেক আনন্দে বা প্রতিটি আনন্দের মুহূর্তে। তো চলুন তাহলে এবার দেখা যাক যে এই ফ্রেজটার সাহায্যে কিভাবে এই বাক্যগুলোকে ইংলিশে বলতে হয়। তো প্রথম বাক্যটা রয়েছে প্রত্যেক আনন্দে আমি আমার পরিবারকে মনে করি, প্রত্যেক আনন্দে আমি আমার পরিবারকে মনে করি। ইন এভরি জয় আই রিমেম্বার মাই ফ্যামিলি, ইন এভরি জয় আই রিমেম্বার মাই ফ্যামিলি। আমার জীবনের প্রতিটি আনন্দে সে আমার সাথে ছিল। She was with me in every joy of my life, she was with me in every joy of my life. প্রতিটি আনন্দে আমি আমার বাবা মাকে মনে করি। In every joy I think of my parents, in every joy I think of my parents. তো আই হোপ আপনারা এই স্ট্রাকচারটাও ভালোভাবে বুঝতে পারলেন। তো এবার আমরা দেখব 5 নম্বর সেন্টেন্স স্ট্রাকচার। প্রথমে কয়েকটা বাক্য দেখা যাক। বাক্যগুলো হলো শিশুটি সারা রাত অস্থির ছিল, পরীক্ষার আগে আমি অস্থির অনুভব করছিলাম, সে তার ভবিষ্যৎ নিয়ে অস্থির, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করার পর আমরা অস্থির হয়ে গেলাম। তো এই প্রতিটা বাক্যে যে জিনিসটা সেম রয়েছে সেটা হলো অস্থির হয়ে যাওয়া বা অস্থির হয়ে ওঠা। তো যখন আমরা সেন্টেন্সে এরকম বলবো যে কোনো কারণে আমরা অস্থির হয়ে পড়েছি, তখন আমাদের সেন্টেন্সে যে ওয়ার্ডটার ব্যবহার করতে হবে সেটা হলো রেস্টলেস, রেস্টলেস, অর্থাৎ অস্থির হয়ে পড়া বা শান্ত থাকতে না পারা। ওকে, তো এবার এই বাক্যগুলোকে তাহলে ইংলিশে কিভাবে বলতে হবে দেখা যাক। যেমন শিশুটি সারা রাত অস্থির ছিল, দ্য বেবি ওয়াজ রেস্টলেস অল নাইট, দ্য বেবি ওয়াজ রেস্টলেস অল নাইট। পরের এক্সাম্পল, পরীক্ষার আগে আমি অস্থির অনুভব করছিলাম, আই ওয়াজ ফিলিং রেস্টলেস বিফোর দ্য এক্সাম, আই ওয়াজ ফিলিং রেস্টলেস বিফোর দ্য এক্সাম। সে তার ভবিষ্যৎ নিয়ে অস্থির, হি ইজ রেস্টলেস অ্যাবাউট হিজ ফিউচার, হি ইজ রেস্টলেস অ্যাবাউট হিজ ফিউচার।
পরের এক্সাম্পল, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করার পর আমরা অস্থির হয়ে গেলাম। তাহলে এই বাক্যটা ইংলিশে হবে আফটার ওয়েটিং ফর আওয়ার্স উই বিকেম রেস্টলেস। আফটার ওয়েটিং ফর আওয়ার্স উই বিকেম রেস্টলেস। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের জন্য ইউজফুল হবে। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে বা ভিডিওটা থেকে যদি আপনারা নতুন কিছু শিখে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন এবং শেয়ার করবেন। আর যদি আপনারা আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে অ্যাড হতে চান, তাহলে এই চ্যানেলের ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্কটা আপনারা পেয়ে যাবেন। তো সেখান থেকে আপনারা ডাইরেক্ট আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলটা জয়েন করতে পারেন। ওকে, so thank you so much for being here. See you in the next video. Stay happy and keep learning.